আজ আমরা দেখব এমন এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প যেখানে দেখা যায় হঠাৎ করেই সূর্য ধীরে ধীরে বড় হতে শুরু করে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা এমনভাবে বাড়ছিল যে পৃথিবীর সমস্ত পানি শুকিয়ে যায়। তার সাথে বন জঙ্গলে ভয়াবহ দাবানলও ছড়িয়ে পড়ছিল। আর এমন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অসংখ্য গ্রাম ও শহর ধ্বংস হয়ে গিয়েছে। তাই পৃথিবীর সব দেশ মিলে একসাথে একটি মিশন শুরু করে, যার নাম দেওয়া হয় দ্য ওয়ান্ডারিং আর্থ মিশন। তাহলে চলেন দেখে আসি সেই মিশনে কি কি হয়। Earth engines have restarted. তো গল্পের শুরুতে আমরা লি কাং নামের একজন অ্যাস্ট্রোনয়েটকে দেখি। সে তার ছেলের সাথে সময় কাটাচ্ছিল, কারণ তার ছোট্ট ছেলেটাকে রেখে তাকে মিশনে যেতে হবে। আর মিশনটি হলো পৃথিবীর রক্ষার মিশন, কারণ পৃথিবীর অবস্থা দিন দিন অনেক ভয়ঙ্কর হয়ে উঠছে। গবেষণায় দেখা গিয়েছে যে সূর্য যদি এভাবে বড় হতে থাকে তাহলে একসময় এসে সূর্য পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলবে। তাই মানবজাতিকে বাঁচাতে হলে এখন একটাই উপায় ছিল, আর সেটা হচ্ছে পৃথিবীকে সূর্যের কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া। তাই বিশ্বের সব দেশ একত্রিত হয়ে একটি সরকার গঠন করে, যাকে বলা হয় দ্য ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট, এবং তারা শুরু করে ইতিহাসের সবচেয়ে বড় মিশন, দ্য ওয়ান্ডারিং আর্থ মিশন। তাই এই মিশনের জন্য মহাকাশে পাঠানো হবে বিশ্বের সবচেয়ে দক্ষ ৩১১ জন পাইলট এবং ৭০৯ জন ইঞ্জিনিয়ারকে। আর লি কাং তাদের মধ্যেই একজন ছিল। আর এই মিশনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে তৈরি করা হয় ১০,০০০-এরও বেশি আর্থ ইঞ্জিন, যেগুলোর সাহায্যে প্রায় ২৫০০ বছর ধরে পৃথিবীকে নতুন কোনো গন্তব্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তাই দীর্ঘ সময়ের জন্য হাজারো অ্যাস্ট্রোনটকে তাদের পরিবার ছেড়ে মহাকাশে যেতে হচ্ছে। কিন্তু এই মিশন শুরু হওয়ার কিছুদিন পর দেখা যায় তাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে না। সূর্যের আলো না থাকায় পৃথিবীর তাপমাত্রা এতটাই কমে যায় যে পৃথিবী ধীরে ধীরে মানুষের বসবাসের অযোগ্য হয়ে ওঠে। তখন শেষ পর্যন্ত মানুষদের বাঁচানোর জন্য মাটির নিচে তৈরি করা হয় বিশাল বিশাল আন্ডারগ্রাউন্ড সিটি। এভাবেই পৃথিবীর মানুষরা প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর এভাবেই ১৭ বছর পার হয়ে গিয়েছে। আর এখন বাহিরে যাওয়ার জন্য প্রয়োজন হয় বিশেষ স্যুট আর অক্সিজেন। তাছাড়া কয়েক মিনিটও বাহিরে বেঁচে থাকা সম্ভব না। আর এইদিকে লি কাং এই দীর্ঘ ১৭ বছর ধরে এই স্পেস স্টেশনে কাজ করছে। এই স্পেস স্টেশনের নিয়ম হচ্ছে প্রতিটি অ্যাস্ট্রোনটকে ৩০ বছর ধরে কাজ করতে হবে। কিন্তু অবাক করার বিষয় হলো লি কাং তার রেস্টের টাইমগুলোতেও এক্সট্রা কাজ করে সে ১৭ বছরের মধ্যে তার সম্পূর্ণ কাজ শেষ করে ফেলেছে, কারণ সে পৃথিবীতে তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। আজ থেকে ১৭ বছর আগে সে যখন মহাকাশে এসেছিল তখন সে তার ৪ বছরের ছোট্ট ছেলে লি কুইকে তার বাবা লি হাংয়ের কাছে রেখে এসেছিল। তাই সে যত দ্রুত সম্ভব তাদের কাছে ফিরে যেতে চায়। অন্যদিকে লি কুই আর তার দাদা এখন আন্ডারগ্রাউন্ড সিটিতে বসবাস করে। মিস্টার হাং একজন দক্ষ ট্রান্সপোর্ট ড্রাইভার। আন্ডারগ্রাউন্ড সিটি এবং সেই ইঞ্জিনগুলো চালানোর জন্য মানুষরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর তাদের দলের একজন হচ্ছে মিস্টার হাং। আর লিকুই সেও একজন জিনিয়াস ছেলে। সে এমন একটি বেলুন বানিয়েছে, যদি কখনো কোনো বিপদ হয় তাহলে সাময়িকভাবে সেই বিপদ থেকে রক্ষার জন্য তারা সেই বেলুনে আশ্রয় নিতে পারবে। আর এমন প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার জন্য মানুষ বিভিন্ন প্রযুক্তি নির্মাণ করেছে যাতে তাদের কাজগুলো সহজ হয়। এখানে আমরা লি কুইয়ের সাথে তার ছোট বোন হাং দুওকে দেখি। হাং দুও তার নিজের বোন ছিল না। পৃথিবীতে যখন বিভিন্ন বিপর্যয় হচ্ছিল তখন মিস্টার হাং তাকে বাঁচিয়েছিল, কিন্তু তার বাবা মাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই তারপর থেকে মিস্টার হাংই তাকে মানুষ করেছে। লি কুই আর হাং দুও বাহিরের দুনিয়া দেখতে চায়, তাই তারা তাদের মিথ্যা পরিচয়পত্র বানিয়ে বাহিরে আসে। হাং দুও জন্মের পর থেকে আন্ডারগ্রাউন্ড সিটিতেই বড় হয়েছে। সে কখনো বাহিরের দুনিয়া দেখেনি, তাই সে বাহিরের দুনিয়া দেখে খুব অবাক হয়ে যায়। তার কাছে সবকিছু অনেক বেশি অদ্ভুত লাগছিল। তারা দেখে পুরো শহর বরফে ঢেকে আছে। এরপর তারা তার দাদার গাড়িটি নিয়ে বের হয়। যদিও লিকুই আগে কখনো গাড়ি চালায়নি, কিন্তু সে এমন একটি জিনিয়াস ছেলে ছিল যে খুব কম সময়ের মধ্যে যে কোনো কিছু শিখে ফেলতে পারত। তাই সে কিছু সময়ের মধ্যে সে ড্রাইভিংটা শিখে ফেলে এবং তারা পুরো শহরটা ঘুরে দেখছিল।
কিন্তু বেশিক্ষণ স্বাধীনভাবে ঘোরার সুযোগ তাদের হয় না। তার আগেই শহরের চেকপোস্টে তারা ধরা পড়ে যায় আর তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। জেলে তাদের গুশিং নামের একটি ছেলের সাথে পরিচয় হয়। খবর পেয়ে মিস্টার হাং ছুটে আসে। তিনি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশ অফিসার ঘুষ নেওয়া তো দূরের কথা, উল্টো তাকেই জেলে ঢুকিয়ে দেয়। এরপর তারা যখন জেলের ভিতরে বন্দি ছিল, তখন হঠাৎ করে ভূমিকম্প শুরু হয় আর সবকিছু ভেঙে যেতে শুরু করে। দেখতে দেখতে পুরো আন্ডারগ্রাউন্ড সিটি ভেঙে পড়তে শুরু করে। তখন তাদের জেলের গেটটাও ভেঙে পড়ে যায়। তাই তারা সেখান থেকে কোনোভাবে বের হয়ে আসে এবং মিস্টার হাং তাদের সবাইকে নিয়ে কোনো একটি নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে স্পেস স্টেশনে অ্যালার্ম বেজে ওঠে। স্টেশনের রোবোটিক সিকিউরিটি সিস্টেম জানায় যে জুপিটারের বিশাল মহাকর্ষীয় শক্তি পৃথিবীকে তার নিজের দিকে টেনে নিচ্ছে। আর মাত্র 7 ঘন্টা 36 মিনিটের মধ্যেই জুপিটারের শক্তিশালী মহাকর্ষীয় শক্তি পৃথিবীকে তার দিকে টেনে নিবে। আর এতে করে পৃথিবীর ওপর অনেক চাপ সৃষ্টি হবে এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই খবর শুনে সব অ্যাস্ট্রোনট আতঙ্কিত হয়ে পড়ে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরেও কিছুই করতে পারছিল না। তাই তারা পৃথিবীকে এই খবর দ্য ইউনাইটেড আর্থ গভর্নমেন্টকে জানিয়ে দেয়। এরপর স্টেশনের রোবোটিক সিস্টেম সবাইকে নির্দেশ দেয় হাইবারনেশন রেস্টিং সিস্টেমে প্রবেশ করার জন্য। এটি এমন একটি বিশেষ ব্যবস্থা যেখানে প্রতিটি অ্যাস্ট্রোনটকে আলাদা আলাদা ক্যাপসুলের মধ্যে দীর্ঘ সময় ধরে নিরাপদে জীবিত রাখা সম্ভব। এদিকে সবাই রেডিওতে শুনতে পায় ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট থেকে জরুরি ঘোষণা দেওয়া হচ্ছে যে জুপিটারের মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর 4477টি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। তাই বিশ্বের সব রেস্কিউ টিমকে নির্দেশ দেওয়া হয় যত দ্রুত সম্ভব জীবিত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে এবং বন্ধ হয়ে যাওয়া ইঞ্জিনগুলোকে পুনরায় আবার চালু করার ব্যবস্থা করতে। আর স্পেস স্টেশন থেকে তাদের জানানো হয়েছে যে তারা মহাকাশ থেকে কোনো ধরনের সাহায্য এখন করতে পারছে না, ফলে সব দায়িত্ব এখন পৃথিবীতে থাকা মানুষের ওপর এসে পড়েছে। হাইবারনেশন ক্যাপসুলে প্রবেশ করার আগে লি কাং তার বাবার সাথে যোগাযোগ করে। তখন সে জানতে পারে যে তারা এখনও নিরাপদে আছে এবং নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে। লি কাং হাইবারনেশন সিস্টেমে যেতে চাচ্ছিল না, কারণ সে তার পরিবার নিয়ে খুব চিন্তায় ছিল। কিন্তু স্টেশনের রোবোটিক সিস্টেম তাকে বারবার নির্দেশ দিচ্ছিল হাইবারনেশন ক্যাপসুলের মধ্যে প্রবেশ করতে। এটা ছিল আসলে স্টেশনের জরুরি নিরাপত্তা প্রোটোকল, তাই কোনো অ্যাস্ট্রোনটই সেই নির্দেশ অমান্য করার সুযোগ ছিল না। লি কাং শেষ মুহূর্ত পর্যন্ত ক্যাপসুলে যেতে চাচ্ছিল না। তখন রোবোটিক সিস্টেম তাকে বাধ্য করে ক্যাপসুলের ভেতরে ঢুকতে, এবং ক্যাপসুলের ভেতরে ঢুকতেই সে দরজাটি বন্ধ করে লক করে দেয়। সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারে না। এদিকে মিস্টার হাংয়ের গাড়ির সামনে একটি রেস্কিউ টিমের গাড়ি এসে দাঁড়ায়। তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন কোড ছিল, যা দ্রুত একটি ইঞ্জিনে পৌঁছে দিতে হবে। কিন্তু এই মুহূর্তে তাদের কাছে কোনো দক্ষ ট্রান্সপোর্ট ড্রাইভার নেই। তাই তারা মিস্টার হাংকে অনুরোধ করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। প্রথমে তিনি রাজি হন না, কারণ তিনি বলেন তার নাতি নাতনিকে আগে কোনো একটি নিরাপদ জায়গায় রেখে আসতে হবে। কিন্তু তাদের কাছে এত সময় ছিল না। তাই রেস্কিউ টিমটি মিস্টার হাংকে অনেক অনুরোধ করে। তারা বলে যদি তারা ঠিক সময়ে কোন নিয়ে যেতে না পারে তাহলে আরও বড় বিপদ হতে পারে। এই সব শোনার পর মিস্টার হাং বাধ্য হয়ে রাজি হয়। এরপর তারা সাংহাই নামের একটি এলাকায় যায়। সেখানে যাওয়ার পর দেখে সামনে যাওয়ার রাস্তা খুব বিপজ্জনক হয়ে আছে। তাই তারা প্রথমে একটি ড্রোন উড়িয়ে পুরো এলাকাটা ভালো করে দেখে। কিন্তু যেখানে তাদের যেতে হবে সেখানে যাওয়ার জন্য এই রাস্তা ছাড়া এখন আপাতত অন্য কোনো রাস্তা নেই। তাই বাধ্য হয়ে তারা সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে শুরু করে। শুরুর দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুক্ষণ পর আবারও এক ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়। মুহূর্তের মধ্যে রাস্তা এবং আশেপাশের সবকিছু ভেঙে পড়তে থাকে। তারা সেটা দেখে বের হওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বের হওয়া আর সম্ভব হয় না। কিছুক্ষণের মধ্যে তাদের গাড়ির উপর অনেক কিছু ভেঙে পড়ে। তখন তারা গাড়ির ভেতরে আটকা পড়ে যায়। অনেক কষ্টে গাড়ি থেকে তারা বের হয়ে আসে, কিন্তু বাহিরের অবস্থা তখনও ভালো ছিল না। তাই লিকুইড বানানো বেলুনের মধ্যে সবাই কিছুক্ষণের জন্য আশ্রয় নেয়। কিন্তু তারা তখন পাহাড়ের নিচে ছিল, আর সেখানে বেশিক্ষণ থাকা মোটেও নিরাপদ ছিল না। তাই যেভাবেই হোক তাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে। কিন্তু সেখান থেকে পাহাড়ে ওঠার মতো কোনো রাস্তা ছিল না। ঠিক তখনই তারা একটি বিল্ডিং দেখতে পায়, যেটির মাধ্যমে তারা উপরে উঠতে পারবে। তাই তারা বিল্ডিংয়ের ভেতরে ঢোকে এবং গিয়ে দেখে লিফট এবং উপরে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তাই অন্য কোনো উপায় না পেয়ে তারা দড়ি ব্যবহার করে লিফটের রাস্তা দিয়ে উপরে উঠতে শুরু করে।
আর তাদের সঙ্গে সেই ইঞ্জিন কোডটিও ছিল, যেটা তারা কোনোভাবে গাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। এরপর তারা এক এক করে ওপরে উঠে যায়। প্রায় সবাই উপরে উঠে গেলেও মিস্টার হাং এবং রেস্কিউ টিমের একজন সদস্য যখন উপরে উঠছিল, ঠিক সেই সময় আবারও ভূমিকম্প শুরু হয় এবং উপরে ঝুলে থাকা বিশাল লিফটটি ছিঁড়ে নিচে পড়তে শুরু করে। এমন অবস্থা দেখে রেস্কিউ টিমের সদস্যটি মিস্টার হাংকে ধাক্কা দিয়ে একটি রুমের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু তিনি নিজে রুমে ঢোকার আগে লিফটটি তার উপরে এসে পড়ে আর সে লিফটের নিচে চাপা পড়ে প্রাণ হারায়। এদিকে ধাক্কা খেয়ে মিস্টার হাংয়ের স্যুট ছিঁড়ে যায় আর তার অক্সিজেনও শেষ হয়ে যায়। তাই কিছুক্ষণের মধ্যে তিনিও সেখানে ঠান্ডায় জমে মারা যান। মিস্টার হাংয়ের মৃত্যুতে হাংদুও আর লিকুই ভেঙে পড়ে। তারা তাদের দাদার কাছে যেতে চাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে সেখানের অবস্থা ভালো ছিল না। তাই কোনো উপায় না পেয়ে রেস্কিউ টিমের মেম্বাররা তাদের দুজনকে জোর করে টেনে বিল্ডিংয়ের বাহিরে নিয়ে আসে। বাহিরে এসে লিকুই রেস্কিউ টিমের মেম্বারদের ওপর রেগে যায়। সে বলে তাদের জন্য তার দাদা মারা গিয়েছে, তাই সে তাদের ওপরে রাগ দেখাচ্ছিল। কিন্তু রেস্কিউ টিম বুঝতে পারছিল এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ হবে না। তখন তারা একটি গাড়ি দেখতে পায়, যদিও গাড়িটির অবস্থা খুব একটা ভালো ছিল না। তবুও এই মুহূর্তে সেটাই ছিল তাদের কাছে এখন একমাত্র ভরসা। গাড়ির ভেতরে ঢুকতেই তারা টিন নামের একজনকে জীবিত অবস্থায় খুঁজে পায়। সে অনেক ভয় পেয়েছিল, চোখের সামনে এত ধ্বংসযজ্ঞ দেখে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু তাদেরকে দেখে সে আবারও স্বস্তি পায়। সে একজন পেশায় ইঞ্জিনিয়ার ছিল। সৌভাগ্যক্রমে তারা গাড়ির ভেতরে আরও একটি ইঞ্জিন কোর খুঁজে পায়। তখন তারা সিদ্ধান্ত নেয় এই কোরটি নিয়ে পৃথিবীর মেইন ইঞ্জিনের কাছে যাবে, যা বঙ্গিসাম নামের একটি এলাকায় অবস্থিত ছিল। যদিও জায়গাটি অনেক দূরে ছিল, তবুও তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তারা রেডিওতে খবর পায় যে হিগিলদো নামের শহরের আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রায় 350 জন মানুষ আটকে পড়েছে। তারা বাঁচার জন্য রেস্কিউ টিমের কাছে সাহায্য চাইছে, কিন্তু সেই শহর এখান থেকে অনেক বেশি দূরে ছিল। সেখানে যেতে তাদের 2 থেকে 3 দিন সময় লাগবে, আর তাদের এই গাড়ি নিয়ে এত দূরের রাস্তায় যাওয়া সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে তারা বঙ্গিসামের দিকে রওনা হয়ে যায়। তারা যখন সেখানে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় তাদের পেট্রোল শেষ হয়ে যায়। তাই তারা একটি ফিলিং স্টেশনে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়ায়। সেখানে নামার পর তারা দেখে সবকিছু প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। তারা যখন গাড়িতে পেট্রোল তুলছিল তখন তারা একটি অদ্ভুত জিনিস দেখতে পায়, যে সব ইঞ্জিনগুলো আবারও চালু হয়ে গিয়েছে এবং সবগুলোই কাজ করা শুরু করেছে। এইসব দেখে তাদের মনে নতুন করে বাঁচার আশা জাগে। তারা খুশি হচ্ছিল। ঠিক সেই সময় মহাকাশের রোবোটিক সিস্টেম অটোমেটিক্যালি পুরো পৃথিবীতে রেডিওর মাধ্যমে অ্যানাউন্স করে দেয় যে পৃথিবী জুপিটারের খুব কাছাকাছি চলে এসেছে, আর মাত্র 7 ঘন্টার মধ্যে পুরো পৃথিবীকে জুপিটার গ্রাস করে ফেলবে। তাই সব রেস্কিউ টিমকে উদ্ধার মিশন বন্ধ করে দিতে বলে আর নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। যদিও স্পেস স্টেশনের 7 ঘন্টা মানে পৃথিবীর প্রায় 7 দিনের সমান। এই সব শুনে সবাই কষ্টে ভেঙে পড়ে। তাদের কাছে যে বাঁচার শেষ আশা ছিল সেটাও এখন শেষ হয়ে গেল। তখন রেস্কিউ টিমের একজন মেম্বার রাগ করে বন্দুক নিয়ে আকাশের দিকে ননস্টপ গুলি চালাতে শুরু করে। এ অবস্থায় লিকুয়ের তার বাবার সঙ্গে কাটানো স্মৃতিগুলোর কথা মনে পড়ছিল। তখন তার হঠাৎ করে মনে পড়ে তার বাবা তাকে বলেছিল জুপিটার প্রায় 90% হাইড্রোজেন গ্যাস দিয়ে গঠিত। এ কথা মনে হয়ে তার মাথায় একটা প্ল্যান আসে। সে সবাইকে বলে যদি পৃথিবীর ইঞ্জিনের শক্তিশালী রশ্মি আর জুপিটারের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে তাহলে বিশাল এক বিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণের ধাক্কায় পৃথিবী জুপিটারের মহাকর্ষীয় শক্তির টান থেকে দূরে সরে যাবে। তার কথা শুনে টিন দ্রুত তার ল্যাপটপটা খুলে কিছু একটা হিসাব করে। সেটা করে সে বলে সে এটা করতে পারবে। তারা যেখানে যাচ্ছিল সেটা আসলে সকল ইঞ্জিনগুলোর কন্ট্রোল রুম ছিল। তাই টিন বলে আমরা সেখানে গিয়ে এই কাজটি করতে পারবো। তাই তারা আবারও সেই ইঞ্জিনের কন্ট্রোল রুমে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। টিন জানায় প্রথমে পৃথিবীর সব ইঞ্জিনগুলো একসাথে বন্ধ করতে হবে। এরপর অতিরিক্ত ইঞ্জিন কোর ব্যবহার করে একসাথে সব ইঞ্জিন চালু করে দিতে হবে। এতে একসঙ্গে শক্তিশালী রশ্মি জুপিটারকে গিয়ে আঘাত করবে আর সেখানেই বিশাল বিস্ফোরণ ঘটবে। তাই তারা দ্রুত সেখানে গিয়ে কাজ শুরু করে। কিন্তু এখানেও বেশ কিছু বিপত্তি ছিল। তারা গিয়ে দেখে কন্ট্রোল রুমের অবস্থা বেশ খারাপ হয়ে আছে, আর তাদের এখানে আরও মানুষের সাহায্য দরকার ছিল। তাই তারা রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমগুলোর কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করছিল না, কারণ সবাই নিশ্চিত হয়ে গিয়েছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই কোনো কিছু করেই আর কোনো লাভ হবে না। অন্যদিকে আমরা দেখি লি কাং কোনোভাবে হাইবারনেশন সিস্টেম থেকে জেগে ওঠে। তাকে জোর করে সেখানে বন্দি করার সময় তিনি ভেতরে কিছু তার ছিঁড়ে ফেলেছিলেন, যার কারণে কিছুক্ষণ পর হাইবারনেশন সিস্টেম অটোমেটিক্যালি অফ হয়ে যায়।
কিন্তু এতে আরেকটা সমস্যা দেখা যায় যে তার সাথে আরও কয়েকজনের সিস্টেম অটোমেটিক্যালি অফ হয়ে যায়, যার কারণে তারাও জেগে ওঠে। তাদের একজন তাকে আবার হাইবারনেশনে ফিরে আসতে বলে, কিন্তু লিকাং তাতে রাজি হয় না। সে কন্ট্রোল সিস্টেম রুমে গিয়ে রোবোটিক সিস্টেমকে নির্দেশ দেয় কিছু কাজ করার জন্য, কিন্তু সিস্টেম তার কোনো নির্দেশ মানে না, কারণ সেটা এভাবেই প্রোগ্রাম করা ছিল যে পৃথিবীকে যদি বাঁচানো সম্ভব না হয় তাহলে এটি সক্রিয়ভাবে স্পেস স্টেশনে থাকা ক্রু মেম্বারদের হাইবারনেশন সিস্টেমে রেখে কোনো গ্রহের উদ্দেশ্যে যাত্রা করতে। যতক্ষণ সে নিরাপদ কোনো গ্রহ খুঁজে না পাচ্ছে ততক্ষণ সব ক্রু মেম্বারদের হাইবারনেশন সিস্টেমে রাখার নির্দেশ তাকে দেওয়া আছে। তাই সে এখন লি কাংয়ের নির্দেশ মানছিল না। এদিকে পৃথিবীতে টিন সব ইঞ্জিন বন্ধ করে দেয়, কিন্তু যখন সে চালু করতে যায় তখন একটা সমস্যা দেখা দেয়। একটি বিশাল পিন মেশিনের ভেতরে ঢোকানো ছাড়া ইঞ্জিনটি চালু হবে না। তখন রেস্কিউ টিমের সদস্যরা প্রাণপণে চেষ্টা করতে থাকে সেটা ঢোকানোর জন্য, কিন্তু এত বড় পিন তাদের এই কয়জনের পক্ষে ঢোকানো সম্ভব ছিল না। অন্যদিকে ইঞ্জিনের দরজায় কিছু সমস্যা ছিল, তাই লি কুই আর তার বন্ধু গুসাং ইঞ্জিনের আটকে যাওয়া দরজাটা খুলতে যায়। ভূমিকম্পে দরজাটা আটকে গিয়েছিল, তাই লি কুই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে ঢুকে সমস্ত শক্তি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই আবারও প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়। তখন আবারও কন্ট্রোল রুমের সবকিছু ভেঙে পড়তে শুরু করে, আর এতে রেস্কিউ টিমের আরও একজন সদস্য ঘায়েল হয়ে যায়। এ অবস্থায় হান্দুও ইমোশনাল হয়ে রেডিওতে বলে, এভাবে কিছু না করে মারা যাওয়ার চেয়ে কিছু করে মারা যাওয়াটা বেশি ভালো। আর যদি তারা বেঁচে যায় তাহলে তারা আবারও তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। এই সব কথা বলে সে সবার মন জয় করে ফেলে। তার এই সব কথা শুনে মানুষের মনে আবারও নতুন করে বাঁচার আশা জাগে। তখন বিভিন্ন রেস্কিউ টিম যারা চলে যাচ্ছিল তারা এই সব কথা শুনে আবারও তাদের কাছে ফিরে আসে এবং সবাই মিলে সেই বিশাল পিনটি মেশিনের ভেতরে ঢুকাতে সক্ষম হয়। অন্যদিকে লি কুই ও গুসান অনেক বিপদের মধ্যে দিয়ে তাদের কাজ শেষ করে কন্ট্রোল রুমে ফিরে আসে, কিন্তু কন্ট্রোল রুমে এসে দেখে সেখানে অনেক মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। এরপর টিন সব ইঞ্জিন একসাথে চালু করে। মুহূর্তের মধ্যে বিশাল রশ্মি মহাকাশ ছুঁয়ে যায়, কিন্তু এখানে আবারও একটা নতুন সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেই রশ্মি জুপিটার পর্যন্ত পৌঁছাচ্ছিল না। ঠিক সেই সময় লি কাং তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। তারা লি কাংকে সব কথা বলে। সব কথা শোনার পর তার মনে হয় তার স্পেস স্টেশনে 50,000 টনেরও বেশি জ্বালানি রয়েছে। তখন সে এক চরম আত্মত্যাগের সিদ্ধান্ত নেয়। প্রথমে তিনি ক্রুদের থাকা অংশটি স্পেস স্টেশন থেকে আলাদা করে দেয়, কারণ সেটি স্টেশন ছাড়াও মহাকাশে অনায়াসে ভেসে থাকতে পারবে। এরপর সে স্টেশনটি রশ্মির দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু এমনটা না করতে লি কুই তার বাবাকে বারবার অনুরোধ করছিল। তখন লি কাং জানায় পৃথিবীকে বাঁচাতে হলে তার এটা করতে হবে। তিনি আরও বলেন, যদি একটি জীবন দিয়ে পৃথিবীর এতগুলো মানুষকে বাঁচানো যায় তাহলে সেটা হবে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। আর তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল তার নিজের ছেলেকে জীবিত রাখা। অবশেষে তিনি পুরো স্পেস স্টেশনটি নিয়ে রশ্মির সামনে চলে যায় এবং মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণটি গিয়ে জুপিটারের গায়ে লাগে। সেখানে আরও একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের প্রবল ধাক্কায় পৃথিবী অবশেষে জুপিটারের মহাকর্ষীয় শক্তি থেকে দূরে সরে যায়। তবে বিপদ এখনও শেষ হয়নি। বিস্ফোরণের ফলে মহাকাশ থেকে বিশাল বিশাল আগুনের টুকরা পৃথিবীতে পড়তে শুরু করে। সেগুলো এতটাই শক্তিশালী ছিল যে এক মুহূর্তে সবকিছু ধ্বংস করে ফেলছিল। তখন সবাই যে যার মতো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। তখন লি কুই, হাংদুও আর তার বন্ধু একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ একটা বিশাল আগুনের টুকরা তাদের গাড়ির উপরে এসে পড়ে। গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং রাস্তা ভেঙে তারা সেখান থেকে নিচে পড়ে যেতে লাগে। কিছু সময়ের জন্য মনে হয়েছিল এবার হয়তো আর কেউ বাঁচবে না, কিন্তু শেষ মুহূর্তে লিকুয়ের সেই বিশেষ বেলুন আবারও তাদের জীবন বাঁচিয়ে দেয়। এরপর 3 বছর পার হয়ে যায়, আর আমরা এখানে দেখি বেঁচে থাকা মানুষগুলো আবারও আন্ডারগ্রাউন্ড সিটিতে নতুন করে জীবন শুরু করেছে। তারা আগের মতোই পৃথিবীকে নিরাপদ কোনো নক্ষত্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এভাবে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।